বুবাগ্রাখর আগলি এরিনগর হাস্তে এগ্রিকালচার রিসার্চ সেন্টার এপ্রিল জুলাই 2026 জরানি বাগৈ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি PM কিষাণ স্কিমनि फिल नैजिथाम किस्ति एबा इन्स्टलमेन्ट रोखसाबुइ काइसा पान्दा संथजाखा चाशाल नारवाई अंगै पान्दाव मानजाखा त्रिपुरा हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा लगियो तंग हुकबार तांगबेदेगनि मन्त्री रतन लाल नाथ खबुइ दिदलदा आदंग रक प्रधानमन्त्री किषाण सम्मान निधि फिल नैजिथाम किस्तिनि रां हुकबार खलनि रंनि बैंक एकाउन्ट खलाइजाखा ट्रान्सफार आबुबाई बाक्सा वेस्ट बेंगल देरगै वेस्ट बेंगलनि हुगली हांखनि तारकेश्वर संथजाक सेन्ट्रेल पान्दाव भार्चुएलनि बिसिंतै मानजाखा नारवाई रक आ पान्दाव हागतनि मन्त्री बक्रक नरेंद्र मोदी वेस्ट बेंगलनि मन्त्री अक्रा शुभेन्दु अधिकारी खबुइ दर्दा आदं रक मानजाक बायखा अनलाइननि बिसिंतै एरिनगर हास्ते एग्रिकालचार रिसार्च सेन्टार भार्चुएलनि बिसिंतै पान्दा नायलायखा ते हागतनि मन्त्री बक्रक नरेंद्र मोदीनि कक्रक खोनालायखा আমাদের রাজ্য এখানে 2,16,619 জন যারা কৃষকরা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 43,32,35,000 টাকা সরাসরি প্রদান করা হয়েছে। গত 22তম কিস্তিতে এই প্রকল্পে রাজ্যের 2,16,252 জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 46,36 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এক এক সময় এই যে আমি অ্যাকাউন্টটা আমি বললাম বা যে মূল্যটা বললাম অনেক সময় বকেয়া থাকে, এর জন্য একটু আপনারা যদি বিশ্লেষণ করে টাকা পয়সাটা কিন্তু আপনারা ওইভাবে পাটিগণিত দিয়ে বুঝলে হবে না, সেটা এই কারণেই অনেক সময় বিভ্রান্ত হয়। রাজ্যের কৃষি চিত্রের কথা যদি আমরা বলি, মাননীয় আমাদের কৃষিমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করছেন। আপনারা জানেন যেভাবে কৃষিকে মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে আদর্শিত হয়ে যেভাবে কাজ করছেন, প্রতিনিয়ত চারিদিকে ঘুরে বেড়ান। রাজ্যের কৃষি চিত্রটাও আপনাদের মাধ্যমে আমি সবাইকে আজকে জানাতে চাই যে টোটাল আমাদের ছোট প্রদেশ, থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, সেই জায়গায় আমাদের বেশিরভাগই ফরেস্ট ল্যান্ডও আমাদের কৃষি হয়, কিন্তু তাছাড়া যেটা আমরা কৃষি বলতে যেরকম আমরা ধানের জমি বলি বা অন্যান্য গম চাষের কথা বলি, খুব কম অন্যান্য মিড ল্যান্ডের তুলনায়। তো সেখানে কৃষি জমির পরিমাণ 2,53,000 হেক্টর। তো সেই জায়গায় আজকে চাষযোগ্য জমির পরিমাণ যদি আমরা দেখি, এবং সেখানে 2,68,000 হেক্টর এখানে রাখা হয়েছে, সেখানেও কিন্তু তারতম্য রয়েছে। কারণ আমি যেটা বললাম বিভিন্ন জায়গা আলাদা আলাদা সব মিলে। সেচের যেখানে আওতাধীন নিজ জমির পরিমাণ 89,000 হেক্টর। বছরে মোট ধানের উৎপাদনের পরিমাণ 12,02,973 মেট্রিক টন। বছরে আমাদের এখানে কিন্তু গম তৈরির ব্যবস্থা এখন আমরা শুরু হয়েছে। বছরে মোট গম উৎপাদনের পরিমাণ 364 মেট্রিক টন, এবং অন্যান্য ফসল উৎপাদনের পরিমাণ যেটা এখানে আমরা যদি অন্যান্য কৃষকরা, এরও কিন্তু কৃষক, যেখানে ডাল জাতীয় শস্য 17,203 মেট্রিক টন, তৈলবীজ সেটাও শুরু হয়েছে আপনারা জানেন, সেখানেও 14,125 মেট্রিক টন। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন শ্রীঅন্ন বা মিলেট, আমরা ত্রিপুরাতে এখন সেটাও আমাদের ডিপার্টমেন্ট থেকে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে মাননীয় কৃষিমন্ত্রীর উদ্যোগে সেটা হচ্ছে 1,316 মেট্রিক টন। বর্তমানে রাজ্যে মোট কৃষকের সংখ্যা 4,72,000। আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি, আগেও আমাদের সরকার 2018-তে আসার পর আমরা বারবার বলছি যে কৃষকদের আয় আমাদের দ্বিগুণ করতে হবে। এবং আপনারা যদি দেখেন 2015-16 থেকে যদি আমরা ভিত্তি বছর ধরি, সেখানে কৃষকদের গড় মাসিক আয় কত ছিল? 6,580, এবং 2018-19 সেটা গিয়ে দাঁড়ায় 8,982। 2020-21 কত হয়?
96, আর বর্তমানে কত 13,590। তো দ্বিগুণ আমরা বলেছিলাম, আর সেটা কিন্তু আজকের তারিখে আমরা বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা দ্বিগুণ কিন্তু করতে পারি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যে কৃষকদের যাতে তারা সেই সুবিধাগুলো পায়, একটা হচ্ছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, ন্যাশনাল মিশন অন এডেবল অয়েল সিড, মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন মিশন, ন্যাশনাল মিশন অন এডেবল অয়েল পাম, একটা হচ্ছে পাম আর একটা অয়েল সিড। 1.5 থেকে 2 লক্ষ মানুষ কাজের সন্ধানে অন্য রাজ্য এবং এমনকি বাংলাদেশেও টাকাতার বেড়া পার করে চলে যাচ্ছে, এইরকম একটা অভিযোগ প্রধান বিরোধীদের পক্ষ থেকে। এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি দেখবেন যে এখন আমরা যেভাবে টেকনোলজিকে সামনে নিই, আমরা আজকে ডিজিটাল ত্রিপুরাই বলুন, এআই বলুন, সব মিলে আমরা যেভাবে এখন কাজ করছি, আপনারা দেখছেন যে এখন কিন্তু যারা এতদিন ধরে এই সুবিধাগুলো পায়নি এবং যেসব আমাদের ইন্ডাস্ট্রির যে পার্কগুলো ছিল সেইগুলোর আগে কি অবস্থা ছিল, আমি আজকেও জিজ্ঞেস করছিলাম একজন সেক্রেটারি মহোদয়কে যে শুধু দুজন যে আমাদের ইয়েটা আছে ইন্ডাস্ট্রি সেক্টর, সেখানে আমরা কতজন লোক কাজ করছে, বলে 4,500 জাস্ট ইমাজিন, 4 থেকে 4,500। আগে তো এগুলো বন্ধই থাকতো, আপনারা সবাই জানেন, অনেকে বিক্রি করে যেত, আমি বললাম আর কটা রয়েছে, এরকম বন্ধ করে চলে গেছে, বলে আর একটা দুটোর মতো আছে, আমি তাড়াতাড়ি খুলুন, আমি নিজেও যাবো ওখানে গিয়ে দেখে আর মিথ্যে কথা বলার মধ্যে ওরা সবসময় ওরা বেঁচে আছে। কাজে আপনার কাজ যদি থাকে সেটা বাইরে কেন যাবে? আপনারা দেখেছেন বিভিন্ন ভাবে এখানে আজকে স্বাস্থ্য দপ্তরের বিষয়গুলো, এতগুলো আমাদের বিভিন্ন জিনিস আমরা এখানে করছি, এখানে হোটেল হচ্ছে, এতগুলো হোটেল হচ্ছে, তো মানুষ তো এখানে কাজের বাইরে কেন যাবে? আজকে পশ্চিমবাংলার থেকে আমরা যখন বাইরে যেতাম, বিভিন্ন সময় যাই, বিভিন্ন হোটেলে থাকতে হয় মাঝে মাঝে, জিজ্ঞেস করলে বলে আমি পশ্চিমবাংলার থেকে এসেছি, আমরা নর্থ ইস্টার্ন জোনের থেকে এসেছি। তো এখন কিন্তু ফিরে আসছে, কে চায় নিজের বাড়ি ঘর ছেড়ে বাইরে থাকতে? ইভেন আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রবাসী ত্রিপুরা সম্মেলন একটা করেছি, এবং সেখানে ওনারা বলেছেন যে এই প্ল্যাটফর্ম আপনারা করেছেন, আমরা ত্রিপুরার জন্য কিছু করতে চাই, আমাদের সময় লাগবে, তো সময় মতো হবে না, সময়ের সাথে সাথে কিন্তু আমাদের উদ্দেশ্য সব মানুষ এখন এখানে যদি কাজ পায় কেন বাইরে যাবে? এবং সেইভাবে আমরা প্রতিটা আজকে খেলাধুলাই বলুন, বিভিন্ন ডিপার্টমেন্ট, আমরা যে কোনো ডিপার্টমেন্ট নিই, আজকে যারা এখানে কৃষকদের নিয়ে আমরা, যারা আমরা অন্নদাতা তাদেরকে নিয়ে আমরা বসেছি, আগে কেউই মাঠের দিকে যেত না, এখন এই যে সুবিধাগুলো, এতগুলো প্রকল্প বললাম, মাননীয় প্রধানমন্ত্রী যে এগুলো দিয়েছেন বলে আজকে এখানে ওনারা কাজের সুযোগ পাচ্ছেন, তো ওনারা কেন এই ফিল্ড ছেড়ে অন্য জায়গায় যাবেন? তো যে কোনো বিষয় আপনারা দেখবেন যে সব জায়গায় আমরা এখন কিন্তু কাজের সুযোগ, কর্মসংস্থানের সুযোগ আমরা করছি, কাজেই মানুষ যেতেই পারে, বাইরে যেতে পারে, আমি একটা বেটার একটা চান্স পেয়েছি, যেতেই পারে। কিন্তু যে বাংলাদেশ থেকে বলুন, আপনি তো এটাই বুঝতে পারেন, বাংলাদেশে আমাদের এখান থেকে যাবে, বাংলাদেশ থেকে আমাদের এখানে আসার জন্য ওখানে ব্যবস্থা সবসময় চেষ্টা করে, একদিকে এটা বলে আবার আরেক দিক দিয়ে বলবে যে অনুপ্রবেশ। এখানে তো আপনারা সবাই জানেন যে এখানে রিক্সা চালিয়ে সকাল থেকে বিকালে রিক্সা চালায় এবার বাংলাদেশে চলে যেত। এখন আমাদের এখানে এরকম অবস্থা নেই, এখানে মানুষ ভালো আছেন, সুস্থ আছেন, এবং একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে। আর এটা আমাদের প্রাইম, আমাদের কাছে ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা, নতুন ত্রিপুরা, নতুন ভারতের যে বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রী বলছেন একটা পার্ট অ্যান্ড পার্সেল আমরা সেইভাবেই চেষ্টা করি। সময়ে, এই বিপদের সময় আমরা কৃষকদের প্রতি আমরা হাত বাড়িয়ে দিয়েছি, সেখানে যাতে উচ্চ ফলনশীল যাতে ধান উৎপাদন হয় তার জন্য 2023 সালে আমন খন্ড থেকে মুখ্যমন্ত্রী নির্দেশে ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামকে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হয়। বন্ধুগণ, আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী শস্য সামগ্রী যোজনা, রাজ্যের কৃষকদের প্রধান, আমরা জানি যে কৃষি কাজ হলো ধান চাষ। মোট 4 লক্ষ
23,000 হেক্টর চাষযোগ্য জমির মধ্যে 2.40 লক্ষ হেক্টর অর্থাৎ 49% জমিতে ধান চাষ করে। যেহেতু ধান রাজ্যের মুখ্য ফসল, তাই উৎপাদনের ঘাটতি এটা মেটাতে হবে এবং মেইন যে উদ্দেশ্য যারা ক্ষুদ্র প্রান্তিক যারা কৃষকরা আছেন, এই যে মুখ্যমন্ত্রী শস্য সামলা যোজনা তার মধ্যে তাদেরকে একসাথে আমব্রেলার মধ্যে নিয়ে আসা। কাজে সেই জায়গায় ধানের উৎপাদন এবং তার উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আমরা রবি মরশুমে 2025-26 ইংরেজি সেখানে হাইব্রিড ধান চাষ যাতে হয় তার জন্য মুখ্যমন্ত্রী শস্য সামলা যোজনা এই প্রকল্পটি আমরা গ্রহণ করেছি। 2025-26 অর্থ বছরের রবি মরশুমে রাজ্যের বাজেট থেকে মোট 10 কোটি টাকা খরচ করা হয়েছে এবং 2026-27 যে অর্থ বছর সেখানে এই যে মুখ্যমন্ত্রী শস্য সামলা যোজনা সেখানে 12 কোটি টাকা বাজেটে এবার রাখা হয়েছে। বন্ধুগণ, আমরা সবাই জানি এবং যে ভারতীয় কৃষকরা হলেন আমাদের দেশের মেরুদণ্ড, দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি বলা যায়। তাদের যে কঠোর পরিশ্রম এবং ধৈর্য এবং বলতে গেলে তাদের যে ত্যাগ এবং তাদের কারণে কোটি কোটি মানুষের মুখে আমরা অন্ন আমরা পাই বা অন্যদের ওনারা দেন এবং রোদ জ্বর ঝড় বৃষ্টি যে কোনো প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে তাদের মাটিতে কাজ করতে হয়। তাদের কারণে দেশের অর্থনীতি মজবুত হয়। মাটির সাথে যুক্ত এই সহজ সরল মানুষগুলোর অবদান আমি বলবো অতুলনীয়। যতই বলি ভালো ভালো শব্দ যদি বলি, যত ধন্যবাদই কমই হবে। তো ভারতীয় কৃষকদের এই নিঃস্বার্থ ত্যাগ ও নিষ্ঠাকে আমার এবং আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। এই কথা বলে এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে 23তম যে উনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আজকে দিয়েছেন এবং এতে করে সারা ভারতবর্ষের সবাই সব কিষাণরাই কিন্তু মানে উপকৃত হয়েছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। আমরা সবসময় জানি যে ভারত সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে যে সরকার আজকে চলছে তৃতীয়বারের জন্য, উনি সবসময় অন্নদাতাদের ভারত যে সর্বাঙ্গীন উন্নয়ন যেরকম প্রতিশ্রুতি দেন সেইভাবেই কিন্তু উনি কাজ করে থাকেন। বিশদভাবে উনি আজকে আলোচনা রেখেছেন এখানে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এটা আমাদের কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প এবং এটা শুরু হয়েছিল 2000 আমাদের রাজ্যে, সেটা 2019 থেকে শুরু হয়েছিল এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে চাষিদের যে তাদের আয় বাড়ানো, তারা যেন গরিব না থাকে, তাদের আয় যদি বাড়ায় তাহলে যখন ওনারা আর্থিকভাবে উন্নয়ন হবে তবে আমাদের রাজ্যের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। এবং ক্ষেত বাঁচাও অভিযান একটু আগে আপনারা শুনেছেন, মেইন উদ্দেশ্য এই কারণেই। তো সেইভাবে এই প্রকল্পটি শুরু হয়েছিল, আমরা সবাই জানি এটা কার্যকর হয়েছিল 1/12/2018 এবং এতে করে এই যে আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দেওয়া হয় তার মেইন যে একটা উদ্দেশ্য আছে যে কৃষকরা বসে থাকে যে আমি বীজ কোথায় পাবো, যখন ওখানে কৃষকের যখন সিজন আসে তখন তার যে উপাদানের বিষয়গুলো আছে তখন সুদকর থেকে টাকা নিতে হতো, বিভিন্ন ব্যাংকে গেলেও টাকা পেত না, তো সুদকর থেকে টাকা নিত এবং অনেক ঘটনা আমরা শুনতাম তৎকালীন সময়ে, কৃষকদের আত্মহত্যার ঘটনা আমরা সবাই জানি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি চাক্ষুষগুলো দেখেছেন, সেই কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সেটা শুরু হয়। বিভিন্ন কৃষি সংক্রান্ত যে উপকরণ সেগুলো ক্রয় যেন করতে পারে, তাছাড়া যারা গৃহস্থালীর অন্যান্য যেসব প্রয়োজনীয় সেটা যাতে মেটাতে পারে তার জন্য এই যে প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প সেটা শুরু হয়েছে। আমরা সবাই জানি প্রতি 4 মাস অন্তর অন্তর আমাদের যে 2000 টাকা করে টোটাল 6000 টাকা আর্থিক অনুদান পেয়ে থাকেন এবং এবারও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার বক্তব্য বলেছেন মাঝখানে মিডলম্যানের যাতে ব্যবস্থা না থাকে, সরাসরি তাদের ডিবিটির মাধ্যমে তাদের
যে অ্যাকাউন্ট সেখানে চলে যাচ্ছে। এবং 22তম কিস্তি যেটা গত বছর হয়েছিল, সেখানে সারা দেশে 11 কোটি ও তার থেকে বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 4,28,00,000 কোটিরও বেশি প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং কেন্দ্রের সহায়তায় আমরা যখন ওনাদেরকে বলি, যারা আমাদের ত্রিপুরাতে আপনারা জানেন প্রায় 73% এর মতো জায়গায় যেখানে ফরেস্ট ল্যান্ড, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে আছে ফরেস্ট আছে, কৃষক ভাই বোনেরা আছেন, তো আরো যেটা আছে সেখানে পাট্টা আমরা দিয়েছি, সেখানেও তাদেরকে এই প্রকল্পের সুবিধা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেটা পেয়েছে। রাজ্যে এই প্রকল্পে প্রথম কিস্তি যদি আমরা দেখি 2019-এ যেটা আমি বললাম, এবং 22তম, আজকে তো 23তম, সেই কিস্তি পর্যন্ত মোট 2,85,571 জন কৃষককে অ্যাকাউন্টে 977,89,00,00,000 টাকা প্রদান করা হয়েছে। আমরা বলি আর্থসামাজিক উন্নয়ন, আপনারা ভাবুন আজকে যারা কৃষকরা আছেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে একটা ওনাদেরকে আর্থিকভাবে সাহায্য করা, গ্রামীণ যে আর্থসামাজিক উন্নয়ন, সেটাও কিন্তু এই অনুদানের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। আজকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস আমাদের সামনে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন নতুন পশ্চিমবাংলা, আবার হচ্ছে কারেন্টের মতো, ইলেকট্রিসিটির মতো এত স্পিডে এখানে কাজ হচ্ছে যে এতদিন ধরে বসেছিল কবে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে, এবং তার ইতিহাস মাননীয় প্রধানমন্ত্রী যেখানে রেখেছেন যে পশ্চিমবঙ্গ দিবস, সেটাকে সামনে রেখে তারকেশ্বর থেকে ডিজিটাল বোতাম টিপে পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রদান করেছে। কি পয়েন্ট দেখুন, টাকাটা বাড়বে নাকি করেন না দেখুন, আমরা গতকাল আমি গিয়েছি, সেখানে ডিপার্টমেন্ট অফ ইকোনমি যে এটা সেই মিনিস্ট্রি আন্ডারে আমাদের মাননীয় যিনি ফিনান্স মিনিস্টার সীতারামন সেখানে ছিলেন, এবং সমস্ত অলমোস্ট সব স্টেটের 10টা সমস্ত চিফ মিনিস্টাররা সেখানে ছিলেন। সেখানে মেইন আমি যে বিষয়টা বলেছি, এবং আমি দেখলাম আমি যে বিষয়টা বলেছি, মোরালে দুটো পয়েন্টে ওনারাও কিন্তু সেই দাবিটা রেখেছে। একটা হচ্ছে, দেখুন আমাদের এখানে একটা বিষয় হয়েছে, বা যে 16 ফাইন্যান্স কমিশন, সেটা কি করবেন ওনারা আমাদের এবার যে রেভিনিউ ডেফিসিট গ্রান্ট, সেটা কিন্তু এবার বন্ধ করে দিয়েছে, এবং এবারের বাজেটে পুরোপুরি 16 ফাইন্যান্স কমিশন যা বলেছেন সেটা কিন্তু গ্রহণ করেছে। এতে করে আমাদের ত্রিপুরার মতো ছোট রাজ্যে প্রায় 4,000 কোটি টাকার মধ্যে আমরা কিন্তু লস হয়ে গেল। তো এই যে অবস্থাটা, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি বললাম যে এটা তো আমাদের জন্য অসুবিধা হয়ে গেল। তো এই বিষয়টা আমি বললাম প্রাইড অফ হিল করে এটাকে কম্পনসেট করার জন্য, প্রাইড অফ হিল অর্থাৎ হিমালয়ান যে স্টেটগুলো আছে প্লাস নর্থ ইস্টার্ন স্টেট, সেইগুলো মিলে, এবং জম্মু এন্ড কাশ্মীর, তো সেই জায়গায় আমি বললাম যে প্রাইড অফ হিলেও আপনারা যে টাকাটা দিচ্ছেন সেখানে কিন্তু অনেক কম। তো এটা দিয়ে আমাদের যে গ্যাপ হলো, কারণ আমাদের এখানে 15% আমাদের বাজেট যেটা হয়, ধরুন আমাদের 34,000 কোটি টাকার বাজেট হয়েছে, তার 15% আমাদের নিজস্ব আয় থেকে হয়। আমরা তো কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে এবং বিভিন্ন স্কিমের উপরে আমরা ডিপেন্ডেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সম্পূর্ণ এখানে বিস্তারিত আমি আলোচনা করেছি। তাহলে আমাদের মতো স্টেটগুলো প্রবলেম হয়। আরেকটা বিষয় আমি যেটা বললাম, আমাদের মেইন হচ্ছে আজকে এই যে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট যে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাক্ট ইস্ট পলিসি বলছে, আমি এই কথাটাই বারবার জোর দিলাম যে অ্যাক্ট ইস্ট পলিসি, এই স্পিডটা যদি আপনাদের রাখতে হয়, তাহলে সিলিংটা আপনারা বন্ধ করে দিন। কারণ 4,100 কোটি, প্রায় 100 কোটি টাকার উপরে এর বেশি আপনারা এক্সটার্নাল এডেড যে ফান্ড আপনারা নিতে পারবেন। তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরম্ভ করে ফান্ড, তারপরে আপনার ইউরো জার্মান জায়গা প্রজেক্ট, এগুলো আমরা কিন্তু এর জন্য আমাদের কিন্তু এত উন্নত হচ্ছে।
তো এখানে অলরেডি আমরা কিন্তু অনেক প্রজেক্ট বানিয়ে রেখেছি। প্রজেক্ট বানানোর পরে যেহেতু সিলিং আছে তার জন্য আমরা সামনের দিকে এগোতে পারি না। তো এটার জন্য এটা কিন্তু সব চিফ মিনিস্টাররা বলেছেন, তো আমার সাথে ওনারও বলেছেন যে এটা উঠিয়ে দিতে হবে, এবং আমরা দাবি করেছিলাম 10,000 কোটি টাকা যদি অ্যাটলিস্ট রাখে তাহলে এই যে ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আরেকটা সুবিধা কি, এই ধরনের কিছু কিছু প্রজেক্ট আছে আপনারা দেখুন সেখানে মানে 90:10 বা 80:20 এবং 50 বছরে আপনি কোনো সুদ দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না, ইন্টারেস্ট ফ্রি। তো এই যে সুবিধাগুলো তবেই তো আমাদের পক্ষে সুবিধা হবে। তো এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই তিনটা বিষয় আমি বিশেষ করে জোর দিয়েছি। আর ত্রিপুরার জন্য বিশেষ করে বলেছি আমি যে এখানে যেহেতু প্রায় আমাদের যে টোটাল 1,000-এর উপরে আমাদের পেরিমিটার আছে ত্রিপুরা, এবং তার 2/3 বলা যায়, মানে ধরুন 85% বলা যায় বাংলাদেশের সাথে আমাদের বর্ডার। তো এই জায়গার মধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি তার টোটালি আমাদের উপরে এই যে ব্যবসাগত, কমার্শিয়াল বা অর্থনৈতিক ভাবে তো সবভাবেই আমাদের উপরে এফেক্ট আসে। যে আমাদের মতো জায়গার মধ্যে আমাদের মতো ত্রিপুরা স্টেটকে একটু অন্যভাবে আপনাদের দেখা উচিত, এবং ওনারা বুঝেছেন এবং খুব সম্ভব বিষয় তিনটা যেটা আমি বললাম তিনটের উপরেই ওনারা বলেছেন। তো দেখা যাক রেজাল্ট কি আসে সেই বিষয়গুলো আলোচনা। National Mission on Agriculture Mechanization, Mission for Integrated Development of Agriculture, National Bee Camping and Honey Mission, National Mission on Natural Farming, Pradhan Mantri Krishi Sinchai Yojana, Climate Resilient Integrated Farming System, তাছাড়া সয়েল হেলথ, ফার্টিলিটি। একটু আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে এটার মধ্যে জোর দিয়েছেন যে ফার্টিলিটি আমাদের দেখতে হবে, জমির অবস্থাটা কি আছে। একটু আগে আমরা 4 জন যারা কৃষক ভাইরা আছেন ওনাদেরকে আমরা সয়েল হেলথ কার্ড দিয়েছি, আর বাকিগুলো পরবর্তী সময়ে অনুষ্ঠান করে দেওয়া হবে। আরেকটা যেটা আছে পরম্পরাগত যে কৃষি বিকাশ যোজনা, যারা আমাদের কৃষকদের বহু পুরনো, আমাদের এটা পুরনো অনেক দিন ধরে গতানুগতিক ভাবে হয়েছে, সেটা যেন বাঁচিয়ে রাখা যায় তার জন্য এই মিশন। Agroforestry merge with National Bamboo Mission, Crop Diversification Program, Sub Mission on Agriculture Extension, Digital Agriculture Mission, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেটা আমি একটু আগে বললাম, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, Establishment of an Agency for Reporting Agriculture Statistics। তো এই যে প্রকল্পগুলো সেইগুলো আমরা ত্রিপুরাতে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলো সেগুলো নিয়মিতভাবে এখানে আমরা করে যাচ্ছি। এখানে আজকে 2018 সালে আমরা যখন সরকার আসে আমরা ঠিক করলাম আমরা ধান খরিদ করব কৃষকদের থেকে। প্রথমে তো অনেকে শুনে অবাক হয়ে গেল, আরে ধান খরিদ করবে কিভাবে করবে। আমরা শুরু করেছি 2018 সালে রবি মরশুমে আমরা শুরু করেছিলাম, এবং এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস সেই দিয়ে আমরা শুরু করেছি। আপনারা শুনে খুশি হবেন যে বর্তমানে ধান ক্রয়ের যে ন্যূনতম এমএসপি সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রতি কেজিতে 23 টাকা 69 পয়সা। এখন পর্যন্ত মোট 2,61,227 মেট্রিক টন ধান 1,35,356 জন কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এবং যেটা আমি একটু আগে বললাম কত টাকা গ্রামীণ এলাকায় যাচ্ছে আপনারা দেখুন, 529,81 লক্ষ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে সেখানে গেছে। সয়েল হেলথ কার্ডের কথা আমি একটু আগে বললাম, 12টি যে উপাদান রাখা হয়েছে তার উপর ভিত্তি করে সয়েল হেলথ, মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন কেমিক্যালসের যাতে কম আমরা ব্যবহার করি। এবং এই প্রকল্পে এই যে সয়েল হেলথ কার্ড দেওয়া হলো তাতে করে এখন পর্যন্ত প্রায় 2,53,165 সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। আপনারা জানেন যে আগের মতো তো আর কৃষি করলে চলবে না, তার জন্য যন্ত্রপাতি, আধুনিক যে যন্ত্রপাতি সেগুলো প্রয়োজন। সেখানেও আপনারা ভাবুন 233,63 লক্ষ টাকা সাবসিডি দিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে, ভাবুন। এবং 2018-19 থেকে 2025-26 এপ্রিল
2026-এর আমি এই ডাটাটা আপনাদের সামনে রাখলাম। এখন পর্যন্ত মোট 50,389টি বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম এই কৃষকদের মধ্যে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা আমরা শুরু করেছি। প্রাকৃতিক চাষ যেটা এখন আবার যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেখানেও আমরা সেটাও শুরু করেছি। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম 2022-23 সালে আপনারা জানেন যে আমাদের এখানে আবহাওয়া এবং তাদের জলবায়ু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, যেহেতু আমাদের হাতে থাকে না, পরিবর্তন হয় এবং সময় মতো কিন্তু অনেক সময় বৃষ্টিপাত হয় না। তো সেই জায়গায় রাজ্যের কৃষকরা আউশ ও আমন খন্দে ধান চাষ করতে তাদের অসুবিধা হচ্ছিল, সেখানে আমরা এই মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করেছি। One worry is you said we don't have enough paddy till now. We are dependent on outside, but at the same time, after ease of doing business and other reform, we find a lot of land are getting, particularly cultivable lands are getting converted into covered with soil, and they are various purpose. Houses are coming out. Then there is pressure on the land. And that is what is the policy of the government, because land is getting crisis is growing, particularly cultivable land. This is not correct. What you have asked is not the correct news. Actually, leaving the cultivated land, we are going for ease of doing business for industry. At the border of any this agricultural land, not the center or nearby. So it is because people want industry also. So for that only we have made one policy. No, I'm not talking that. So, like in Visakhapatnam also, if you see, a lot of housings are coming in the cultivable land. So land is getting crisis. This is land, there's pressure on the land. So everywhere it is happening, not in Tripura, everywhere. Previously there were so many cultivated land. So we are looking after that how much it is going out of our hand. So for that also we have policy. If in case there is such kind of activity, so we stop there, and through our officers we will replace them not to occupy that land. গতকাল I haven't heard. See, I have to parking going, then I can answer. স্যার, কিছুদিন আগে দুটি গৌরী সংগঠন আত্মসমর্পণকারী সদস্যরা আপনার সঙ্গে দেখা করেছে। তারা আজকেও জানিয়েছে যদি মুখ্যমন্ত্রী যদি তাদের দাবিগুলি প্রতিশ্রুতি না দেয়, তাহলে তারা 24 তারিখ যে বন্ধ রেখেছে তাতে তারা অনড়। রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া রয়েছে? না দেখুন, আমি তখন দিল্লিতে ছিলাম যখন ওনারা বলেছেন যে অলরেডি তারা শুরু করেছে। তো আমি ওনাদেরকে বললাম যে আমি এসে ওনাদের সাথে কথা বলবো। তো সেদিন আমি কথাও বলেছি এবং কথা বলার পরে দেবে দেরি হ্যাপি, এবং সব কিছুরই একটা রুলস রেগুলেশন আছে যা মানে অ্যাকর্ড হয়েছে, সে অ্যাকর্ড অনুযায়ী কে কি কাকে কিভাবে চিহ্নিত করা হবে তার বাইরে তো যাওয়া যাবে না। তো ওনার কিন্তু আমার সামনে এসে বললো যে ঠিক আছে, আমরা আর কিছু কিছু বলছি, কিছু কিছু উইন্ডো আছে, সে উইন্ডোর মধ্যেও কিন্তু সে উইন্ডোটাও কিন্তু এই যে আইন আছে আইনের মধ্যে রয়েছে। সেখানেও আমি আধিকারিকদের বলেছি যে উইন্ডোর মাধ্যমে যদি কোনো ওদের সুবিধা দেওয়া হয় নিশ্চয়ই করা হবে। এখন এটা ওনাদের বিষয়, আমি যখন বলেছি আমি ওনাদের কথাও রেখেছি, ওনাদের সাথে কথাও বলি দেবে রেখেছি। কিন্তু আজকে নিউজ পেপার আমি দেখলাম তোরা অন্য আবার আরেকটা, তো প্রবলেম তো এই যায়। কাজে সবসময় তার ডেকে ডেকে কথা বলা যাবে না, তবে আমাদের আধিকারিকদের সাথে নিয়মিত ওনারা কথা বলছে। আমি আশা করি ত্রিপুরার উন্নতির স্বার্থে বহুদিন হয়েছে। কাজে এই জায়গার মধ্যে ত্রিপুরাকে আর যে কালো দিনগুলো যাতে ফিরে না আসে তাদের কাছে এখন অনুরোধ করবো যে মিলে কথা বলুন, এগুলো নিয়ে কথা হয়েছে এবং এগুলো আপনারা শুনলে ভালো হয়, ত্রিপুরা রাজ্যের জন্য ভালো, মানুষের জন্য ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরাসরি টাকা পাচ্ছে, তবু কিছু দল দেখা যাচ্ছে রাস্তার ভিতরে নামিয়ে দিচ্ছে কৃষকদের, বিভিন্ন ধরনের আন্দোলন সামিল করে দিচ্ছে। তো তাদেরকে এত কিছু দেওয়ার পর, এত সুযোগ দেওয়ার পর তাদের ভুল বার্তা দিয়ে আবার রাস্তায় নামিয়ে দিচ্ছে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখা যাচ্ছে দেখুন, এখন তো ওরা লোকও পাচ্ছে না, কৃষকরাও বুঝতে পারছে। কতজন লোক আসে আপনি দেখুন, সারা ত্রিপুরায় এদিক সেদিক করে ওদের যে আপনারা দেখবেন ওদের যে অনুগামীরা আছেন অন্যভাবে যাদেরকে ওনারা এতদিন ত্রিপুরাকে চালিয়েছে, তো
তো সেখানে সুযোগ সুবিধা দিয়েছে, যে কারণে ওনাদেরকে জিজ্ঞেস যদি করেন আপনারা যে কেন এসছেন, দেখবেন উত্তর দিতে পারবেন। আসলে কেন এসছে ওরা নিজেরাই না। তাদের সেই জায়গায় এখন কিন্তু আর কৃষক বলুন, যুবক বলুন বা গরিব বলুন, গরিবের সরকার ছিল, এদেরকে কিন্তু আর দেখা যায় না। কাজেই এদের উত্তর একমাত্র ওরাই দিতে পারবেন কেন আসেন। কনস্ট্রাকটিভ কোনো কথা থাকলে আমাদের কাছে আসতে পারে, আমরা নিশ্চয়ই সরকার দেখবে, আসেন মাঝে মাঝে, আমরা দেখি, দেখে আমরা যথাযথ যে আমাদের যদি কোনো ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিই। গতকাল অভিযোগ করা হয়েছে নমস্কার। ঠিক আছে। আজকে একটু আগে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে 23তম যে কিস্তি প্রদান একটু আগে অনুষ্ঠিত হলো, এবং আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় কৃষকদের নিয়ে চিন্তা করেন, এবং আজকেও পশ্চিমবাংলা থেকে এই যে 23তম কিস্তি প্রদান অনুষ্ঠান হয়েছে, সেই উপলক্ষে আমরা ত্রিপুরা থেকে অন্যান্য বছরের মতো এখানে এই কেন্দ্রে আমরা উপস্থিত হয়েছি। আমি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের যিনি মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে বলেছি যে সামনের বছর যেন আর একটু বড় আকারে বড় একটা হলে যেন সেটা হয়, এবং উনি বলেছেন সামনের যে কিস্তি, সেই কিস্তিতে এই যে পিএম কিষাণ সম্মান নিধি দেওয়া হবে সেইভাবে ব্যবস্থা হবে। তো সেই উপলক্ষে আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার এগ্রিকালচার এবং অন্যান্য দপ্তরের শ্রী রতনলাল নাথ মহোদয়। এখানে উপস্থিত আছেন ভাদারঘাট কেন্দ্রের মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত। এখানে ইনচার্জ জেলা সভাধিপতি শ্রী বিশ্বদীপ সিং মহোদয়, শ্রী অপূর্ব রায় সম্মানিত সেক্রেটারি এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এবং এখানে অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন, এবং বিশেষ করে যারা অন্নদাতা তথা কৃষক ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন, এবং এই এগ্রিকালচার দপ্তরের যারা আধিকারিকগণ আছেন, কর্মচারীরা রয়েছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পুলিশ স্টেশন বানানো হবে বিএসএফ এর সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য, পাচার বাণিজ্যটা কমানোর জন্য। এতে করে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটা অ্যাপ্রুভালও পাঠানো হয়েছে, গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছে। পুলিশ স্টেশন তো আমরা বানাবো, পুলিশ স্টেশনের সাথে তো কোনো স্বরাষ্ট্র বিলের কোনো সম্পর্ক নেই। মেইন যেটা হচ্ছে বর্ডারে ফেন্সিং এর বিষয়, সেখানে এবার আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এসছেন উনি বলে গেছেন যে ত্রিপুরাতে বোধহয় ফার্স্ট এই ধরনের যে স্মার্ট বর্ডার ফেন্সিং সিস্টেম শুরু করতে যাচ্ছে, এবং এটা একটা মডেল হিসাবে প্রথম মানে এখানে এটা শুরু করবে এখানে। তো সমস্ত জায়গায় আমরা বলেছি পাইলট প্রজেক্ট হিসেবে সেখানে শুরু। কয়টা পুলিশ স্টেশন হবে স্যার? পুলিশ স্টেশন তো আমাদের বিষয়, অলরেডি তো পুলিশ স্টেশন আছে আমাদের। তো একটা হচ্ছে বিএসএফ, আমাদের 3টে ব্যারিয়ার আছে বর্ডারের এই যে এরিয়াগুলো আছে, একটা হচ্ছে বিএসএফ, তারপরে টিএসআর, তারপরে 3 ব্যারিয়ারের কারণে আমাদের এখন বাংলাদেশ থেকে মানুষ কিন্তু প্রবেশ যেটা হলে সেভাবে কিন্তু আসতে পারছে। স্যার কিছুদিন আগে News is very interesting. कार्यक्रम साक्षी है, इन परियोजनाओं का शुभारंभ गवाह है कि हमारा बंगाल अपने नए भविष्य के निर्माण में जुट गया। बंगाल के लोगों के चेहरों की चमक, गांव गांव में खुशी और विश्वास का भाव, मैं आपके इस आनंद में भागीदार बनने के लिए आया हूं। आपका एक वोट, एक चुनाव इतना कुछ परिवर्तन कर सकता है, ये बंगाल में साफ साफ नजर आ रहा है। পরিবর্তন ভালো লাগে শুধু
मैं इस अवसर पर बंगाल के लोगों को और सभी देशवासियों को इस आयोजन की पश्चिम बंग दिवस की बहुत बहुत बधाई देता हूं। साथियों, आज क्या हो रहा था ये युवा पीढ़ी को जानना जरूरी है। जब पूरे बंगाल को पाकिस्तान का हिस्सा बनाए जाने की कोशिशें हो रही थी तो कांग्रेस उन षड्यंत्रकारियों के सामने घुटने टेके पड़ी थी और यही वो समय था जब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने उसके खिलाफ आवाज उठाई। अप्रैल 1947 में उन्होंने ऐतिहासिक रेजोल्यूशन पास कराया। उन्होंने घोषणा की पूरा बंगाल पाकिस्तान का हिस्सा नहीं बनेगा। इसके लिए बंगाली हिंदू होमलैंड मूवमेंट शुरू किया गया। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी इसका नेतृत्व कर रहे थे। प्रसिद्ध वैज्ञानिक मेघनाथ साहा, इतिहासकार आरसी माजूमदार, इतिहासकार जदुनाथ सरकार, सुनीति कुमार चट्टोपाध्याय, बंगाल कैसे कितने प्रबुद्ध और प्रसिद्ध लोग इस मूवमेंट का हिस्सा बने। जीडी ग्रीनलैंड जैसे उद्यमियों ने इसे आगे बढ़ाया। मतवा लीडर पीआर ठाकुर ने आगे आकर इस मूवमेंट को समर्थन दिया।